নমস্কার। খুশির পথ চলায় আমার ডিসেম্বর মাসের ঘুরতে যাওয়ার গল্প নিয়ে আমি আবার আপনাদের কাছে ফিরে এসেছি। আপনাদের সকলকে সপরিবারে স্বাগত জানাই আমার এই সব গল্পের সাক্ষী থাকার জন্য। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন ও আনন্দে আছেন। এবারে ডিসেম্বর মাসের ভ্রমণযাত্রা বেশ রোমাঞ্চকর। আমরা গিয়েছিলাম ইস্ট কোস্টের ম্যারিল্যান্ড থেকে নেভাডা স্টেটের লাস ভেগাসে। ফ্লাইটে আমাদের প্রায় 4.5 ঘন্টা মতো সময় লেগেছে। জানলার পাশ থেকে ভূমিরূপের সুনিপুণ চিত্র বা আঁকিবুকি দেখে মন বারবার অধীর হয়ে উঠছে এবং আকাশ থেকে দেখে কখনো মনে হচ্ছে ওটা হয়তো গ্র্যান্ড ক্যানিয়ন, আবার কখনো নদীর সর্পিল গতি বারবার দেখে মনে হচ্ছে ভূগোল ম্যাপ বইটা যেন কেউ বড় করে মেলে ধরেছে চোখের সামনে। আজকে আমি বলবো গ্র্যান্ড ক্যানিয়নের গল্প আর হুভার ড্যাম দেখার গল্প। এই জানলার পাশ থেকে মনে হচ্ছে এই লেকটা হয়তো লেক মিড হতে পারে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম লাস ভেগাসে। এই শহরের গল্পে পরে আসবো। আগে এখান থেকে আমাদের এই গোটা ট্রিপের জন্য যে গাড়িতে ঘোরা হবে সেটার ব্যবস্থা করা হলো। আমেরিকায় রোড ট্রিপের মজা সত্যিই আলাদা, তবে মনে রাখতে হবে এক্ষেত্রে কোনো ড্রাইভার কিন্তু আপনি পাবেন না, তাই নিজের গাড়ি চালাতে জানা খুবই জরুরি। এখানে পথে টুকটাক দুপুরের খাবার যেমন স্যান্ডউইচ খেয়ে আমরা রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য হুভার ড্যামের উদ্দেশ্যে। এই মরুভূমির মধ্যে দিয়ে ভূমিরূপের অদ্ভুত পরিবর্তন দেখতে দেখতে আমরা আমাদের প্রথম গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকলাম। সামনেই দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল লেক মিড। এটি কলোরাডো নদীর উপর হুভার ড্যাম তৈরির ফলেই এই লেকটি তৈরি হয়েছে। আমরা হুভার ড্যামের কাছে আর পৌঁছে গেছি। এখানে চোখে পড়ছে জলবিদ্যুৎ থেকে এখানে যে বিরাট বৈদ্যুতিক কর্মকাণ্ড গড়ে উঠেছে তার নানান চিত্র। সামনের এই ব্রিজটি হলো মূলত একটি রোড ব্রিজ, যেটি নেভাদা স্টেট এবং অ্যারিজোনা স্টেটকে যোগ করেছে। হুভার ড্যাম হলো আমেরিকার দ্বিতীয় উচ্চতম বাঁধ। এটি প্রায় 726 ফুট লম্বা। হুভার ড্যামটি 1931 থেকে 1935-এর মধ্যে নির্মাণ হয় এবং যখন এটি তৈরি হয় সেই সময় এটি একটি ইঞ্জিনিয়ারিং ওয়ান্ডার ছিল। এটি অ্যারিজোনা এবং নেভাডা স্টেটের বর্ডারে অবস্থিত। কলোরাডো নদীর ব্ল্যাক ক্যানিয়নে অবস্থিত এই কংক্রিট আর্ক গ্র্যাভিটি ড্যামটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ এবং জল সংরক্ষণ। স্তম্ভগুলির মাধ্যমে কলোরাডো নদীর জল জলবিদ্যুৎ উৎপাদনের জন্য সামনের দিকে পৌঁছায়। নামকরণ হয় প্রেসিডেন্ট হার্বার্ট হুভারের নাম অনুযায়ী। আমরা জানি ইউএসএতে বিভিন্ন টাইম জোন আছে। হুভার ড্যামে এটি খুব সহজেই বোঝা যায়। যেমন অ্যারিজোনায় এখন বাজছে 2:45। একটুখানি হেঁটে এসে দেখলাম নেভাদায় তখন বাজছে 2:10, অর্থাৎ 1 ঘন্টা সময়ের পার্থক্য দুই দিকে। ডান দিকটি হলো অ্যারিজোনা এবং বাম দিকটি হলো নেভাডা। হুভার ড্যাম দেখা হয়ে গেল। এরপর আমরা এই রোড ব্রিজটি ধরে নেভাডা থেকে অ্যারিজোনার দিকে যাব। টাইম ট্রাভেল করে এবার মনে হচ্ছে মঙ্গল গ্রহের কোনো কাল্পনিক পাহাড়ে চলে এসেছি। মনেই হচ্ছে না এটি পৃথিবীর কোনো প্রান্তের ভূমিরূপ। পাহাড়, রোদ, ছায়ার খেলা দেখছি নাকি চিত্রশিল্পীর নিখুঁত রঙের শেডের কাজ দেখছি বোঝা দায়। চোখ জুড়িয়ে যাচ্ছে। দূর পথ, বহু দূর। আরও 4 ঘন্টা গাড়ি চালিয়ে পরবর্তী গন্তব্যে পৌঁছতে হবে। খ্রিস্টমাসে ছোট বড় সব শহরই প্রায় সেজে উঠেছে আলোতে। তবে আমরা গ্র্যান্ড ক্যানিয়নের এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি। ভাবলেই শিহরণ জাগছে শরীরে। চেকপোস্টে এন্ট্রি করিয়ে আমরা গ্র্যান্ড ক্যানিয়নের গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। রাত্রে আমাদের থাকা হবে গ্র্যান্ড ক্যানিয়নের সাউথ রিমে অবস্থিত ব্রাইট অ্যাঞ্জেল লজে। চাঁদের আলোয় স্নাত গ্র্যান্ড ক্যানিয়নের একটু অংশ দেখা গেল লজের পাশ থেকে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে তখন। কার ঘরটিও বেশ সুন্দর। একটি গ্রামীণ ছোঁয়া রয়েছে এই ঘরে। সারা দিনের ক্লান্তি কাটিয়ে পরের দিন ভোরেই উঠে ছুটে চললাম হোপি পয়েন্ট থেকে গ্র্যান্ড ক্যানিয়নের বুকে সূর্যোদয় দেখার জন্য।
সূর্যের হালকা গেরুয়া আভার সাথে সাথে ধীরে ধীরে গ্র্যান্ড ক্যানিয়নও আস্তে আস্তে আলমোড়া দিয়ে রাতের চাদর সরিয়ে ঘুম থেকে জাগছে। প্রচণ্ড ঠান্ডা হাওয়ায় চোখ, মুখ, হাত সব কিছু যেন অবশ হয়ে আসছে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। দিন যত এগুচ্ছে এবং দিনের আলো যখন এই স্তরগুলিতে পড়ছে, তখন সময়ের সাথে সাথে তার রঙের পরিবর্তনও চোখে ঠেকছে। তবে এখনও অবধি সেই বিখ্যাত কলোরাডো নদী চোখে পড়েনি। নিস্তব্ধ এবং অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি এই গ্র্যান্ড ক্যানিয়নের সৌন্দর্য। মনে মনে ভাবছি, এই সেই 1800 মিটার গভীর গিরিখাত। কলোরাডো নদীর ক্ষয়কার্যে এই এত বড় ক্যানিয়নটি প্রকৃতির সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। ওই যে একটুখানি উঁকি দিল কলোরাডো নদী। সম্পূর্ণ সূর্যালোকে আলোকিত হয়ে উঠেছে গ্র্যান্ড ক্যানিয়নের প্রত্যেকটি স্তর। এখান থেকে যেতে একটুও মন চাইছে না, কিন্তু এত ঠান্ডা, এরপর হোটেলের ঘরে ফিরে যেতেই হবে। ব্রেকফাস্ট করে এরপর আমরা সাউথ রিমের কাছে গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজটি ঘুরে দেখব। পাশে পাশে এই সুন্দর গ্র্যান্ড ক্যানিয়নটিকে সঙ্গী করেই আমাদের চলতে হবে, যেন মনে হচ্ছে বিচিত্র বিশ্ব তৈরির ইতিহাসের প্রকৃতির সুনিপুণ শিল্পকার্য সামনে থেকে দেখছি। বহু আগে আমেরিকার আদি মানুষের বাসভূমি ছিল এই গ্র্যান্ড ক্যানিয়ন, যেমন হোপি, নাবাহো, হুলাপাই, জুনি, হাভাসুপাই ইত্যাদি। এই ক্যানিয়নকে তারা পবিত্র বলে মনে করত এবং বহু বছর তারা এই ক্যানিয়ন থেকে নিজেদের জীবন অতিবাহিত করেছেন। তারপর ধীরে ধীরে বৈদেশিক শক্তির হাতে পরাজিত হয়ে এনাদের অধিকার খর্ব হয়েছে। তবে আজ এই সব গোষ্ঠীর কিছু মানুষ এখনও ন্যাশনাল পার্কের উন্নতির কল্পে নানান কাজে জড়িত। ব্রাইট অ্যাঞ্জেল ট্রেল ধরে কিছুটা নেমে গেলাম, তবে একেবারে কলোরাডো নদী পর্যন্ত ধীরে ধীরে হাইক করে নামাই যায়, যা আমাদের মতো ছাপোষা বাঙালিদের পক্ষে প্রায় অসম্ভব। তবে অনেকেই যান এবং তারা মাঝে মাঝে টেন্ট করে থেকেও যান। আমরা ওই প্রথম প্রাকৃতিক টানেলটা পর্যন্ত যাব, তারপর আবার ফিরে আসব। এরপর ঘুরে দেখলাম হোপি হাউসে আদিবাসীদের হাতে বানানো নানান শিল্পকর্ম, কাপড় ও গহনা। তাদের হাতে বানানো সুন্দর এই বুনন দেখে চোখ জুড়ে গেল। রয়েছে তাদের হাতে তৈরি মাটির বিভিন্ন রকম পাত্র, চিত্র এবং কাপড়ের কাজ। রয়েছে গহনা থেকে শুরু করে হাতের নানা রকম হস্তশিল্পের কাজ। হোপি মানুষদের এই প্রাচীন শিল্পকলা প্রমাণ করে তৎকালীন সংস্কৃতি কতটা সমৃদ্ধ ছিল এবং সময়ের সাথে সাথে তা আরও কত উন্নত হয়েছে। এটি দেখে বারবার মনে পড়ছে বর্ধমানে হস্তশিল্প মেলার জেলাভিত্তিক বিভিন্ন স্টলে শিল্পীদের হাতে নিখুঁত কাজের কথা। মনে পড়ছে শান্তিনিকেতনের মেলায় হস্তশিল্পীদের কাজের কথা।
এরপর ঘুরে দেখলাম এখানে অবস্থিত ব্যয়বহুল একটি পুরনো লজ। বিভিন্ন পশুদের মুখের অবয়ব এখানে লজটিতে সাজানো রয়েছে। এখানে মানুষজন খচ্চরের পিঠে চড়ে অনেক সময় গ্র্যান্ড ক্যানিয়নটি ঘুরে দেখেন। তাই যেমন গোশালায় গরু থাকে, তেমনি যেখানে খচ্চরগুলি রাখা হয় আমরা সেই জায়গাটাও ঘুরে দেখলাম। গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি নিয়ে নানান ভৌগোলিক তথ্য থাকলেও মূলত কলোরাডো নদীর 50 লক্ষ বছরের ক্ষয়কার্যে ও আবহাওয়ার খামখেয়ালিপনায় এই সুন্দর রঙিন ক্যানিয়নটি এত চিত্তাকর্ষক হয়ে উঠেছে। এখানে যে শিলা আছে তা মূলত 3 প্রকার: বিষ্ণুসিস্ট, প্যালিওজোয়িক শিলা এবং গ্র্যান্ড ক্যানিয়ন সুপারগ্রুপ নামক শিলা। এদের সৃষ্টির সময়সীমা, কারণ, গঠন এবং রং সব আলাদা, তাই এই ক্যানিয়নটিতে এত রঙের পার্থক্য দেখা যায়। ভৌগোলিকরা এখনও এই সবের রহস্য নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজ থেকে এবার ফেরার পালা, তাই দু চোখ ভরে আরেকবার দেখে নিলাম গ্র্যান্ড ক্যানিয়নকে। এরপর আমরা ডিজার্ট ভিউ ওয়াচ টাওয়ার থেকে গ্র্যান্ড ক্যানিয়নের কিছুটা অংশ আবার দেখব। ওয়াচ টাওয়ারটির ভিতরে রয়েছে আদিবাসী মানুষদের হাতে আঁকা নানান খোদাই চিত্রের অনুরূপ চিত্র। অর্থাৎ এই ওয়াচ টাওয়ারটি তৈরিই হয়েছে এই অঞ্চলের প্রাচীন মানুষদের সংস্কৃতির বিভিন্ন অংশকে তুলে ধরে তা মানুষকে জানানোর জন্য। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে খুব সুন্দরভাবে কলোরাডো নদীকে এতক্ষণে দেখা গেল। বিপরীত পাশটি হল গ্র্যান্ড ক্যানিয়নের নর্থ রিম। কোনোদিন স্বপ্নেও ভাবিনি গ্র্যান্ড ক্যানিয়নের মতো ভৌগোলিক আশ্চর্যকে দেখতে পাবো। যা বইয়ে পড়েছি বা কৌশিক স্যার ক্লাস 9-10-এ বোর্ডে এঁকে বুঝিয়েছেন তা প্রত্যক্ষ করে যেন সারা গায়ে শিহরণ জেগে উঠল। এক রাস স্মৃতি নিয়ে এবং চোখ ভর্তি বিস্ময়তা নিয়ে এবার পরবর্তী গন্তব্যের দিকে যাওয়ার পালা। আমার ভ্রমণ সঙ্গী হয়ে আমার গল্প শোনার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী গল্পে। নমস্কার।